আচ্ছা ভাই, এদিকে 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 দেখো, লাস্ট ক্লাসে আমরা সম্ভবত যে প্র্যাকটিস শিটটা দিছিলাম ওই শিটের অ্যাডমিশনের কোশ্চেনগুলো আমরা দেখছিলাম। হ্যাঁ, তো আমরা আজকে হচ্ছে একটা সৃজনশীল দিয়ে শুরু করি ক্লাসটা। তো তোমরা লেখো কোশ্চেন নাম্বার 11, ঢাকা বোর্ড 17-তে যে প্রশ্নটা আসছে। কোশ্চেন 11, ঢাকা বোর্ড 17। আচ্ছা, খেয়াল করি ভাইয়া, কোশ্চেন নাম্বার 11 ঢাকা বোর্ড 17-র যে কোশ্চেনটা আসছে ওইটা দিয়ে আমরা আজকে শুরু করি। তো এখানে যে কোশ্চেনটা দিছে সবাই একটু খেয়াল করো বা একটু প্রশ্নটা দেখে, আর কথা না। হ্যাঁ, একটা তারের মধ্য দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে এবং তার থেকে এ দূরত্বে একটা বিন্দু দেখাইছে হচ্ছে পি। প্রশ্নে খেয়াল করো, তারা বলে দিছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান 2 × 10⁻³ টেসলা। বলা হচ্ছে আফনান তারটিকে 3 পাকের কুণ্ডলিতে পরিণত করে, আপাতত আর পড়ার দরকার নাই। প্রথম লাইনটা খেয়াল করো ভাইয়া, আমাদের গ নাম্বার কোশ্চেনটা সবাই একটু খেয়াল করি। গ, কথা বলো না, আজকে এই ম্যাথগুলোর সাথে সাথে আমাদেরকে আরো একটা থিওরিও পড়তে হবে। হ্যাঁ, এখানে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, সবাই একটু দেখাও। এখানে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, আই সমান সমান হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। মানে এই তার থেকে এ দূরত্বে একটা বিন্দু দেখাইছে ভাইয়া, এই তার থেকে এ দূরত্বে একটা বিন্দু দেখাইছে হচ্ছে এইটা। বলতে এই বিন্দুতে যে চুম্বক ক্ষেত্রটা সেটা কোন দিকে হবে ভাইয়া? এই যে ভেতরের দিকে, তাই না ভাইয়া? তাহলে এখানে আমরা দেখালাম মনে করো ক্রস। এই বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র দেখাইছে, সেটাকে আমরা দেখালাম হচ্ছে ক্রস। এখন এইখানে যে চুম্বক ক্ষেত্রটা আছে ভাইয়া, সেই চুম্বক ক্ষেত্রটার মান বলে দিছে তারা। দেখো, চুম্বক ক্ষেত্রটার মান বলে দিছে প্রশ্নে, দেখো 2 × 10⁻⁵, 2 × 10⁻⁵ টেসলা চুম্বক ক্ষেত্রটার মান বলে দিছে। তো আমাদেরকে বলা হচ্ছে তাহলে এই এর মানটা কত? এই যে এখানে যে দূরত্বটা দেখাইছে, এখানে যে দূরত্বটা দেখাইছে ভাইয়া, এই দূরত্বটা কত আমাদেরকে এটা জিজ্ঞেস করছে। বলতো ভাইয়া বের করা যাবে না? বলতো আমরা জানি একটা তার থেকে এ দূরের কোন বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান B = μ0I / কত 2πa। তাহলে লেখা হচ্ছে আমরা জানি B = হচ্ছে μ0I / হচ্ছে 2πa। তা আমাদেরকে a এর মান বের করতে বলছে, তাহলে a = আসবে হচ্ছে μ0I / হচ্ছে 2πb, বা a সমান সমান ভাইয়া আমরা μ0 এর মান মুখস্থ জানি 4π ইনটু হচ্ছে 10⁻⁷ ইনটু i এর মান বলে দিছে 2 এম্পিয়ার / 2πb। তাহলে 2 × 3.1416 ইনটু হচ্ছে b। চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে 2 × 10⁻⁵, 2 × 10⁻⁵। দেখো তো ভাই কত আসে। .02 মিটার। এ হচ্ছে আমাদের প্রথম কোশ্চেনটা। আচ্ছা, ঘ নাম্বার কোশ্চেনটা দেখো ভাইয়া, আফনান নামে কেউ একজন আছে, সবাই একটু খেয়াল করি। আগে প্রশ্নটা পড়ো। বলা হচ্ছে আফনান তারটিকে 3 পাকের কুণ্ডলিতে পরিণত করলো। তার মানে এই তারটাকে পেঁচায় একটা কুণ্ডলী বানাইছে, সেই কুণ্ডলিতে পাক সংখ্যা হচ্ছে 3। কুণ্ডলীর কেন্দ্রে চুম্বক ক্ষেত্রের মান 2 × 10⁻⁵ টেসলা অপেক্ষা বেশি হবে, এটা আফনান দাবি করছে। বুঝছি ভাই? তো ঘ নাম্বারে বলছে আফনানের পর্যবেক্ষণ সঠিক ছিল কিনা। তাইলে কি করতে হবে বলো তো ভাইয়া? তোমার একটা বের করতে হবে, বের করে সেটার সাথে কম্পেয়ারে যেতে হবে। এখন ঝামেলাটা কোথায় আসো ভাইয়া? বলতো কুণ্ডলীর জন্য চুম্বক ক্ষেত্রের ইকুয়েশনটা ছিল B = μ0NI / কত ছিল ভাইয়া? 2r। ঝামেলাটা হয়েছে ভাইয়া n এর মান তো বলে দিছে 3 পাক। কোথায় ঝামেলা? ব্যাসার্ধটা বলে নাই। তাহলে এই ম্যাথটাতে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ব্যাসার্ধটা কত এটা আমরা বের করব। তার আগে ভাইয়া একটা জিনিস বুঝাই। মনে করো ভাইয়া এক পাকের একটা কুণ্ডলী আছে, এক পাকের একটা কুণ্ডলী মনে করো। তাহলে এক পাকের যদি কুণ্ডলী হয়, এই কুণ্ডলীটার পরিধি কত বলতো ভাইয়া? 2πr। বলতো এখানে আরো একটা পাক দিলাম,
তাহলে পরিধি কত হবে, মানে আরো একটা 2 পাই আর, তারপরে এখানে আরো একটা পাক দিলাম, তাহলে কত হবে 2 পাই আর। তাহলে ফাইনালি ভাই আমরা এটা বলতে পারি কিনা 3 × 2 পাই আর টোটাল পরিধিটা। তাহলে লেখা হচ্ছে কুণ্ডলীর পরিধি, কুণ্ডলীর ঘ নাম্বারে আছে আমরা, পরিধি n.2πr সমান সমান হচ্ছে 6 মিটার। বলতে এটা কই পাইছি, কারণ কোশ্চেনের শুরুতে আমাদেরকে বলে দিছে আমাদের যে তারটা ছিল সেই তারটার দৈর্ঘ্য ছিল হচ্ছে 6 মিটার। তাহলে যে তুমি 3 পাক পেঁচাইছো, ওই 6 মিটারের তারকে তো আমরা টোটাল কয় প্যাচ দিছি ভাইয়া, 3 প্যাচ দিছি, বুঝছি ভাইয়া। তাহলে পরিধিটা হবে হচ্ছে সেই তারের দৈর্ঘ্যের সমান। তাহলে আমরা এখান থেকে আর এর মানটা যদি বের করো, তাহলে আর সমান সমান আসবে হচ্ছে 6 মিটার ডিভাইডেড বাই হচ্ছে 2n পাই। তাহলে এখানে মান বসাও, আর সমান সমান হচ্ছে 6 মিটার ডিভাইডেড বাই 2 × 3 ইন্টু হচ্ছে 3.1416। দেখো তো ভাইয়া ব্যাসার্ধটা কত আসে, 0.3183 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের তারটার ব্যাসার্ধ। ঠিক আছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের তারটার ব্যাসার্ধ। এখন আসলে ভাইয়া আমরা এই কুণ্ডলীর কেন্দ্রে যদি আমরা চুম্বক ক্ষেত্রের মানটা বের করি, দেখো কুণ্ডলীর কেন্দ্রে দেখো কুণ্ডলীর কেন্দ্রে এখন কুণ্ডলীর কেন্দ্রে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান বি সমান সমান হচ্ছে μ0 ni ডিভাইডেড বাই হচ্ছে 2r, বা বি ইকুয়াল হচ্ছে μ0 4 পাই ইন্টু হচ্ছে 10⁻⁷, এন এর মান 3, আই এর মান ভাইয়া বলছে একই পরিমাণ কারেন্ট যাবে, খেয়াল করো। তাহলে 2 এম্পিয়ার কারেন্ট যাবে একই পরিমাণ তড়িৎ প্রবাহ করলে, 2 এম্পিয়ার ডিভাইড বাই 2 × r 0.3183। দেখো তো ভাইয়া বি এর মানটা কত আসে, 1.182 10⁻⁵ টেসলা। ভাইয়া আফনানের দাবি ছিল এখানে আসবে 2 × 10⁻⁵ টেসলা এর বেশি আসবে। আফনানের দাবি ছিল এটা, বলতো ওইটার চেয়ে এটা কি আসছে কম, তাই না ভাই? তার মানে আফনানের পর্যবেক্ষণ সঠিক নয়। তাহলে এখানে লেখা হচ্ছে যেহেতু বি লেস দেন 2 × 10⁻⁵ টেসলা, যেহেতু বি লেস দেন হচ্ছে 2 × 10⁻⁵ টেসলা, তাই আফনানের পর্যবেক্ষণ সঠিক নয়। শীত পাও নাকি ভাই, এই শীত পাও নাকি পিছু দিয়ে আসো ভাই, আমরা পরের সিকিউটা আসি। কোশ্চেন 12 বরিশাল 17, সবাই নাম্বার লেখো, কোশ্চেন 12 বরিশাল 17। কোশ্চেন 12 বরিশাল বোর্ড 17। আচ্ছা আসি ভাইয়া, প্রশ্নটা একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো ভাইয়া। দুইটা তারের মধ্য দিয়ে কারেন্ট পাস করতেছে 2 এম্পিয়ার, আর আরেকটাতে যাচ্ছে 3 এম্পিয়ার। তো তারা বলছে চিত্রে I1 প্রবাহের জন্য কে বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আগে ছবি আঁকো ভাইয়া গ নাম্বারের জন্য। এখানে একটা তারের মধ্য দিয়ে I1 সমান সমান হচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে, 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে তারা বলে দিছে। মানে এই তার থেকে কে দূরত্বের কোন একটা বিন্দু আছে, হ্যাঁ এই তার থেকে কে দূরত্বের কোন একটা বিন্দু আছে, এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান দেওয়া আছে বি ইকুয়াল হচ্ছে 8
নিউটন পার এম্পিয়ার পার মিটার। বলতো ভাইয়া আমরা এই যে আজকে টাইম পাইলে তো এই এককটা ভাইয়া এইটা টেসলা একই কথা। হ্যাঁ, এটা কোত্থেকে আসছে, এরকম একটা সূত্র আছে, এফ ইকুয়াল হচ্ছে আই এল বি সাইন থিটা। বুঝছি ভাই? তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি বসাও তাহলে এফ ইকুয়াল আই এল থাকবে। তাহলে এখান থেকে বি ইকুয়াল কত আসবে, এফ ডিভাইডেড বাই আই এল। তাহলে বলতে এফ এর একক কি নিউটন, এটার একক পার এম্পিয়ার, এটার একক পার মিটার। এইটার টেসলা একই কথা। বুঝছি ভাইয়া? একটু লিখে রাখো, সমান সমান হচ্ছে এ টেসলা। এইটার টেসলা একই কথা। এই সূত্রটা আজকের ক্লাসে হয়তোবা সময় পেলে আমরা দেখবো, নাহলে পরে দেখবো আর কি। এখন তারা কি চাইছে গ নাম্বারে খেয়াল করো, বলা হচ্ছে এই পরিবাহিতার নাম দিছে তারা এ বি। তো বলা হচ্ছে এ বি তার হতে কে বিন্দুর দূরত্ব ডি নির্ণয় করো। আচ্ছা, কে এটা হচ্ছে ডি দেখাইছে ভাইয়া, সরি, এটা হচ্ছে ডি। এই ডিটা বের করতে বলছে আর এই পয়েন্টটার নাম দিছে কে। বলতে এই কোশ্চেনটা ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা করছে সেম, তাই না ভাইয়া? ঢাকা বোর্ডের কোশ্চেনটাতে তোমাকে এ এর মান বের করতে বলছে, তারা দূরত্বটাকে এ দ্বারা প্রকাশ করছে। তাহলে দেখো আমরা জানি বি ইকুয়াল হচ্ছে মিউ নট আই, আই না লিখে আমরা আই ওয়ান লিখে এটার সাথে মিলায়া, ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ না লিখে আমরা লিখলাম হচ্ছে ডি। তো আমরা এখান থেকে ডি বের করব, তাহলে ডি ইকুয়াল আসবে হচ্ছে মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই 2 পাই বি। ভ্যালু বসাও, বা ডি ইকুয়াল হচ্ছে 4 পাই ইন্টু হচ্ছে 10⁻7 ইন্টু আই ওয়ান হচ্ছে 2 এম্পিয়ার, 2 ইন্টু 3.1416, আর বি এর মান হচ্ছে 8, 5 ইন্টু 10⁻মিটার। এটার ঘ নাম্বার কোশ্চেনটা স্টার্ট দাও ভাইয়া। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে, ঘ নাম্বার যে কোশ্চেনটা আছে। হ্যাঁ, এটা একটু স্টার্ট দিই আমরা, এটা পরীক্ষায় অনেকবার আসছে ঘ নাম্বার কোশ্চেনটা। তা আসো আমরা ঘ নাম্বার কোশ্চেনটা দেখি। লেখো ঘ। এটা একটু বুঝতে হবে ভাইয়া, প্লিজ, কথা না। আমাদেরকে দুইটা তার দেখাইছে, দেখো পড়ে দেখো কি বলছে। আই ওয়ান প্রবাহের দিক বিপরীত করলে, তার মানে আই ওয়ান ডান দিকে যাচ্ছে, এখন কোন দিকে দেখাইতে বলছে, বাম দিকে। তাহলে ছবিটা আঁকো, তাহলে বুঝতে পারবো আমরা। তাহলে এটা হচ্ছে এ বি তার, এটার মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে এইদিকে আই ওয়ান, দেখো বিপরীত করে দিলাম কারেন্টটাকে। আর সিডি তারের মধ্যে কারেন্টটা ডান দিকে যাচ্ছে, ওইটা কিছু বলে নাই, তার মানে এটা এইদিকেই আছে সিডি। তাহলে এটা হচ্ছে আই টু এর মান আমাদেরকে দিয়ে দিছে ভাইয়া 3 এম্পিয়ার, আর আই ওয়ান এর মান বলে দিছে হচ্ছে 2 এম্পিয়ার। এখন তারা বলছে এখানে একটা বিন্দু আছে এল, তারা বলছে এল বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। ভাই আগে একটু বুঝো তো ভাই, বলতে এখানে যদি একটা তার থাকে, মনে করো জাস্ট একটা তার আছে এ বি, এর মধ্যে দিয়ে এইদিকে কারেন্ট যাচ্ছে আই। বলতো ভাই আমরা ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, আমরা এই যে বৃদ্ধাঙ্গুলটাকে এই দিকে দিলাম, দিয়ে যদি এটাকে বাঁকাই, বলতে এই চুম্বক ক্ষেত্রটা এই দিক দিয়ে ঘুরে, বলতে এইখানে কি বের হবে না ঢুকবে বলতে পারবা? এদিকে এদিকে, হ্যাঁ, বের হবে না ভাইয়া। এই যে এই দিকে দিলাম, কারেন্ট এই দিকে যাচ্ছে, তাহলে কারেন্ট যে দিকে যায় সেদিকে আমাদের কোন আঙ্গুল থাকে, বৃদ্ধাঙ্গুলটা থাকবে। তাহলে বৃদ্ধাঙ্গুলটা কারেন্টের দিকে দিয়ে এই তারটাকে যদি মোড়াও, তোমার এই আঙ্গুলগুলো দেখে এইভাবে ঘুরে এসে এই দিক দিয়ে বের হবে এটা। তাহলে এই পয়েন্টে যে চুম্বক ক্ষেত্রটা পাবো আমরা, মনে করলাম এটা হচ্ছে এল, তাহলে এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রটা ভাবে বের হবে, বের হলে আমরা কি দিই ভাইয়া, ডট। এবার মনে করো ইন্ডিভিজুয়ালি চিন্তা করো, হ্যাঁ, এখানে আরেকটা তার আছে মনে করো সিডি, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এইদিকে। এখন খেয়াল করো তো, এই পয়েন্টে আমাদের চুম্বক ক্ষেত্রটা কোন দিকে হবে, খেয়াল করো। এটা কি হবে ভাইয়া, এটা কি হবে ভাইয়া, বের হবে না? তাহলে এটাও কি হবে, ডট। তাহলে ভাইয়া বলো তো ভাইয়া, এটার জন্য একটা চুম্বক ক্ষেত্র পাবো এখানে, সেটা কোন দিকে, বাইরের দিকে। আর এটার জন্য একটা চুম্বক ক্ষেত্র পাবো, সেটাও কোন দিকে, বাইরের দিকে। তাহলে আসো আমরা যদি একটু লিখি, ফার্স্টে লেখো এবি তারের জন্য, এবি তারের জন্য এল বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান, সৃষ্ট
চুম্বক ক্ষেত্রের মান। ভাই একটু খেয়াল করি, এবি তারের জন্য এবি তারের জন্য এবি তারের জন্য এল বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান। তাহলে আমরা এটাকে ধরলাম বি1 দ্বারা প্রকাশ করলাম। তাহলে বি1 সমান সমান হচ্ছে মিউ নট I1 ডিভাইডেড বাই 2 পাই। এখন ভাইয়া এই ডিস্টেন্সটা আমাদের জানা লাগবে। দেখো এই ডিস্টেন্সটা দেখানো আছে তারা প্রশ্নে, কত দেখেছে ভাইয়া? ডি। তাহলে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, তাহলে আমরা লিখবো হচ্ছে 2 পাই ডি। তাহলে এখানে ভ্যালুটা বসাও, 4 পাই ইন্টু 10⁻7 ইন্টু হচ্ছে I1 হচ্ছে 2, 2 ইন্টু 3.1416। ভাইয়া এই ডি এর মানটা কিন্তু গতে বের করায় নিছে আমাদেরকে, কত আসছিল? 5 ইন্টু 10⁻8। তাহলে এই বি এর 10⁻7 না 8 ছিল? আচ্ছা 4 ইন্টু 10⁻7। হ্যাঁ, এখন দেখো তো ভাইয়া বি1টা কত আসে? হ্যাঁ বরাবর 8 টেসলা। ভাইয়া এখন ইম্পর্টেন্ট হচ্ছে এটা ডিরেকশনটা, বলতে এটার দিক কোন দিকে আসছে? বাইরের দিকে। যারা বুঝে নেবে আরেকবার দেখাচ্ছে, এই যে এই দিকে যদি আমরা কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুল দিই, এটা ঘুরে এসে এখান থেকে এটা কি হবে ভাইয়া? এল বিন্দুতে বের হবে। তাহলে লেখা হচ্ছে কাগজের তল বরাবর বাহিরের দিকে তাহলে এটা আসছে কাগজের তল বরাবর বাহিরের দিকে। এবার আসো আমরা সিডি তারের জন্য বের করবো ভাইয়া। উপরেরটা হয়েছে ভাইয়া? ও আচ্ছা একই কথা। হ্যাঁ ভাই একটা এদিকে। এবার আমরা সিডি তারের জন্য লেখো। তাহলে সিডি তারের জন্য এল বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান B2 ইকুয়াল মিউ নট I2 ডিভাইড বাই 2 পাই ডি। ভাইয়া এখানে I2 এর মান দিছে 3 অ্যাম্পিয়ার, বাকি সব ঠিক আছে। দেখো এই 8টা কত আসে, B2টা কত আসে? এটাও কি ডি দেখাইছিল না ভাইয়া? এটাও ডি দেখায় দাও। হ্যাঁ তাহলে এটা কত আসছে ভাইয়া? 12। বলতে এটাও কাগজের তল বরাবর বাইরের দিকে আসবে। এবার আসো ভাইয়া, বলতো চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। চুম্বক ক্ষেত্র এটা হচ্ছে একটা কি রাশি ভাইয়া? ভেক্টর রাশি। তাহলে এবার ভাইয়ের কথার উত্তর দাও ভাইয়া। বলতো দুইজনের জন্যই চুম্বক ক্ষেত্রের মান বের করছো, দুইটাই আসছে ভাইয়া এই বরাবর, এদিকে খেয়াল করো, দুইটাই আসছে মনে করে এই বরাবর বাইরের দিকে। তাহলে বলতো দুইটা চুম্বক ক্ষেত্র একই ডিরেকশনে আছে, তাহলে লব্ধি কত হবে? এই দুইটার যোগফলের সমান। লব্ধি হবে এই দুইটার কি? যোগফলের সমান। তাহলে লেখো ভাইয়া এল বিন্দুতে লব্ধি প্রাবল্য, লব্ধি চুম্বক ক্ষেত্রের মান, এল বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান, এল বিন্দুতে লব্ধি চুম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল হচ্ছে B1 প্লাস হচ্ছে B2। কি কারণে ভাইয়া? তারা একই দিকে আছে। তাহলে আমাদের B1 আসছিল 8 টেসলা আর B2 আসছিল 12 টেসলা, তাহলে এটা আসবে 20 টেসলা। এখন মনে করো ভাইয়া তুমি এই কোশ্চেনটা করে গেছো, হ্যাঁ তুমি এই কোশ্চেনটা করে গেছো, পরীক্ষায় এটা আসলো, মনে করো তোমরা এটা বাসায় করবা, ভাইয়া বুঝাই দিচ্ছি। বাম পাশ হয়েছে ভাইয়া? আচ্ছা তোমরা এটা বাসায় করবা, সেম ম্যাথটাই ভাইয়া দিচ্ছি এক্সট্রা, একটু বাসায় করবা। আমরা মনে করলাম এইখানে I1 আর I2 এখন একই ডিরেকশনে যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার। এখানেও I2 এদিকে যাচ্ছে, I2 ইকুয়াল হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সেম পয়েন্ট হচ্ছে এল, ডিস্টেন্সটা এখনো ডি। চেঞ্জটা কোথায় হবে ভাইয়া বলি? বলতো চুম্বক ক্ষেত্রের মানের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে দিকে। কারণ কি তারের মধ্যে কি কারেন্ট চেঞ্জ হয়েছে ভাই? না, দূরত্ব চেঞ্জ হয় নাই। তাহলে মান এখনো সেম থাকবে, চেঞ্জ আসবে কিসে বলতো ভাই? ডিরেকশনে। আসলে ভাই আমরা একটু দেখি। ফার্স্টে এই তারটার জন্য, বলতে এই তারটার জন্য চুম্বক ক্ষেত্র আসে এই পয়েন্টে কি করবে? ভিতরের দিকে ঢুকবে। তাহলে আমাদের এই জায়গায় ক্রস দিলাম, B1 হচ্ছে তল বরাবর ভেতরের দিকে। বুঝছি ভাই? B2টা কোন দিকে দেখো তো ভাইয়া? ভিতরে না বাইরে? B2 হবে বাইরের দিকে। তাহলে আমরা B2টা হবে হচ্ছে ডট মনে করো।
তাহলে এখন ভাইয়ার একটু বলো তো ভাইয়া, বি ওয়ান হচ্ছে ভেতরের দিকে, মনে করে এই যে দিয়ে কলমের মুখটা এই যে ভিতরে দিলাম, বি ওয়ান ভেতরের দিকে, আর বি টু হচ্ছে বাইরের দিকে, বলতো তারা কি পরস্পর বিপরীত দিকে আছে, তাহলে এখন লব্ধি কত হবে? বিয়োগ ফলের সমান। বুঝছি ভাইয়া? কারণ পরীক্ষার হলে তো একটু চেঞ্জ করেই দিতে পারে। তাহলে আমরা যদি লিখি এখানে ছোট্ট করে, কোনটা রে ভাইয়া? আচ্ছা, এদিকে খেয়াল করতো ভাইয়া, কারেন্ট এখন যদি এই দিকে যাইতো, তাহলে কারেন্টের দিকে বৃদ্ধাঙ্গুলি দাও, দিলে তোমার এই আঙ্গুলগুলা এসে এই পয়েন্টে কি ভিতরে ঢুকবে, তাহলে ভেতরে ঢুকলে কি হয়? ক্রস। তাহলে এই যে দেখো বি ওয়ান হচ্ছে ক্রস ভেতরে, আর আই টু এর দিকে ভাইয়া হাত দিলাম, বলতো আই টু এর জন্য যে বি টুটা এখানে কি হচ্ছে? বের হচ্ছে, তাহলে এটা হচ্ছে ডট। তাহলে দুইজন পরস্পর বিপরীত দিকে আছে, একজন ভেতরের দিকে একজন বাইরের দিকে, তাহলে লব্ধি হবে কত? বিয়োগ ফলের সমান। তাহলে লেখা হচ্ছে এল বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের মান বি ইকুয়াল, ভাই বড়টা থেকে ছোটটা বিয়োগ করে দিব, বড়কে বি টু, তাহলে বি টু মাইনাস বি ওয়ান, তাহলে আসবে 12 বিয়োগ 8 সমান সমান হচ্ছে 4 টেসলা। হ্যাঁ, কেমন করলে? হ্যাঁ, এদিকে খেয়াল করে, এই যে এখানে ধরলাম না, তাহলে এই আঙ্গুলগুলা এই যে এই পয়েন্টের সাপেক্ষে থাকে, এই পয়েন্ট থেকে আঙ্গুলগুলা কি হচ্ছে? বের হচ্ছে না? এবার এই হাতটা এখানে উঠাই দিলাম, এবার দেখো এইটা ঘুরে এসে এই পয়েন্টটায় কি করবে? ভিতরে ঢুকবে। তার মানে এক ক্ষেত্রে এই যে বের হচ্ছে, অর্থাৎ জিনিসটা এরকম, এই যে দেখো এই দিক দিয়ে বের হবে আর এই পাশে আসে ঢুকবে, দেখো এবার। আর এইটা তো খেয়াল করো, এই দিক দিয়ে বের হচ্ছে এইদিকে, এবার বলো দুইটা কি একদিকে কিনা? দেখো এইটা এসে ভেতরের দিকে চলে যাবে, বুঝছি ভাই? আর এইটা দেখো এই পয়েন্ট থেকে এটা কি হবে? বের হয়ে আসবে। তুমি এই যে হাত এভাবে করলে তো বোঝা যায়, এই যে বৃদ্ধাঙ্গুলটা কারেন্টের দিকে, এই আঙ্গুলগুলা দেখো এই এল থেকে কি হচ্ছে? বের হচ্ছে। আর যদি এবার এখানে রাখো, বলতে এই আঙ্গুলটা এবার এই আঙ্গুলটা এই পাশ থেকে বের হচ্ছে, আর এই পাশে এসে কি হবে? তাহলে ভিতরে ঢুকবে। বুঝছি ভাই? আসলে আমরা পরের কোশ্চেনটায় যাই। কোশ্চেন 13, ঢাকা বোর্ড 16, ঢাকা বোর্ড 16 গ নাম্বার। এখানে একটু খেয়াল করি আমরা প্রশ্নটা, দুইটা চিত্র দেখা আছে। হ্যাঁ, বলতো গ নাম্বারের প্রথম যে প্রশ্নটা, এটা তো সহজ। কি দিছে দেখো, একটা তার দিয়ে দিছে, তার থেকে 0.5 মিটার দূরে একটা বিন্দু দেখাইছে কি? সি। তো তারা বলছে সি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করো। এটা সহজ, তাই না ভাইয়া? তাহলে লেখো, আমরা জানি বি ইকুয়াল হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ, 4 পাই ইন্টু হচ্ছে 10 ইনভার্স 7 ইন্টু হচ্ছে আই। আই এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 5 এম্পিয়ার, 2 ইন্টু 3.1416 ইন্টু হচ্ছে এ, এর মান দেওয়া আছে 0.5। কত আসবে ভাইয়া? 2 ইন্টু 10 ইনভার্স 6 টেসলা। দাও তুমি বলো তো ভাই, সিতে চুম্বক ক্ষেত্র কোন দিকে, ভেতর দিকে না বাইরের দিকে? প্রশ্ন দেখে বলো, সি বিন্দুতে চুম্বক ক্ষেত্র ভেতরের দিকে না বাইরের দিকে? বলো বলো। ভেতরের দিকে, কারণ এই যে এখানে ধরলে এই আঙ্গুলগুলো এসে সিতে কি করবে? ভিতরে যাবে। বুঝছো ভাইয়া? ভিতরের দিকে। এখন আসো ভাইয়া, ঘ নাম্বার কোশ্চেনটা করার আগে ভাইয়া একটা জিনিস পড়াইতে হবে, একটু খেয়াল করো। বলতো আমরা এতক্ষণ যে সূত্রটা ব্যবহার করছি, এটা কোন সূত্র বলতো ভাইয়া? ফ্লেমিং এর ডান হস্ত সূত্র। ফ্লেমিং এর আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে বাম হস্ত সূত্র। আমরা আজকে ওইটা শিখবো, ওইটা লাগবে হচ্ছে আমাদের ঘ নাম্বার কোশ্চেনটা সলভের জন্য। তো ঘ এর আগে আমরা লেখা হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত সূত্রে আমাদের কি বলছে, এটা লেখা তো আসলে বোঝানো যাবে না, যাই হোক এখানে দেখাই। মনে করো ভাইয়া, টপিকের নাম এভাবে লেখো, ঘ আমরা একটু পরে করি। গতিশীল আধানের উপর, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল
ভাই কথা না একটু খেয়াল করো, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল চুম্বক বল, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল চুম্বক বল। লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম ভাইয়া, প্রথম থিওরিতে এটা পড়ছি, গতিশীল আধানের উপর ক্রিয়াশীল চুম্বক বলটা হচ্ছে এফ ইকুয়াল কিউ ভি বি সাইন থিটা। এফ ইকুয়াল হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। তাহলে লেখা হচ্ছে এই বলের দিক, এই বলের দিক ফ্লেমিং এর বাম হস্ত সূত্র হতে পাওয়া যায়, বাম হস্ত সূত্র হতে পাওয়া যায়, এই বলের দিকটা ফ্লেমিং এর বাম হস্ত সূত্র হতে পাওয়া যায়। তাহলে ভাই এতদিন আমরা ডান হস্ত সূত্রটা শিখছি, হ্যাঁ, যে কারেন্ট গেলে বলতো ডান হস্ত সূত্র দিয়ে কি বের করছি, চুম্বক ক্ষেত্রের দিক, আর বাম হস্ত সূত্র দিয়ে আমরা বের করব চুম্বক ক্ষেত্রের কারণে যেই বলটা তৈরি হয় সেই বলের দিক। এখন আসো কেমনে বের করি, বাম হস্ত সূত্রটা বুঝে ভাইয়া সবাই তোমরা। ভাইয়া বাম হাতে এদিকে এদিকে ভাইয়া বলি, ভাইয়া যেমনি বলতেছে একটা হাতে একটু লেখো, এই জায়গায় এফ লেখো, নাহলে হচ্ছে দিক বোঝা যাবে না। হ্যাঁ, এই আঙ্গুলে এফ লেখো, এফ ক্যাপিটাল এফ লেখো, সবাই লেখো, নাহলে বোঝানো যাবে না। তারপরে ভাইয়া এটাতে বি লেখো, এটাতে বি লেখো, আর লাস্টের এই আঙ্গুলটাতে আই লেখো, অর্থাৎ এফ বি আই, এফ বি আই, এই তিনটা আঙ্গুল আমরা ব্যবহার করব। এই তিনটা আঙ্গুল ব্যবহার করে আমরা এখানে যে চুম্বক বলটা তৈরি হবে তার ডিরেকশন কোন দিকে হবে সেটা বের করব। তাহলে খেয়াল করো তো ভাইয়া, সবাই একটু খেয়াল করি, আমাদের যদিও দূর থেকে ভাইয়ার হাত দেখা যাবে না, তোমাদের হাতে লেখা আছে, ভাইয়া যেভাবে ধরবা হাত ওইভাবে ধরবা, ধরলেই তোমরা বুঝতে পারবা। তাহলে এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে আই। আচ্ছা ভাইয়া সবাই একটু খেয়াল করি, এই যে হাতটাকে এভাবে যদি করি, একটু খেয়াল করো তো ভাইয়া, এই তিনটা আঙ্গুল বলতে পারো পরস্পরের সাথে কত ডিগ্রি করে আছে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি করে আঙ্গুল তিনটা রাখবা। হ্যাঁ, এবার ভাই কথা শুনি, তড়িৎ প্রবাহ যেদিকে, এদিকে এদিকে তড়িৎ প্রবাহ যেই দিকে যাবে সেই দিকে আমরা এই আঙ্গুলটা রাখবো, আর চুম্বক ক্ষেত্র যেই দিকে থাকবে সেই দিকে এই আঙ্গুলটা রাখবো, আর এই আঙ্গুলটা হচ্ছে এফ লেখা আছে, তার মানে এই বরাবর হচ্ছে চার্জটা কি হবে ভাইয়া, গতিশীল হবে। তাহলে এটা কেমনে আঁকি আসো ভাই একটু দেখাই। আমরা মনে করলাম সবাই একটু ভাইয়ের সাথে আসুন, নাহলে আমরা এই কোশ্চেনটা বুঝতে পারবো না, ঢাকা বোর্ডের যে কোশ্চেনটা। ভাইয়া আমরা সলভে পরে যাচ্ছি, আগে ফ্লেমিং এর বাম হস্ত সূত্রটা বুঝাই। মনে করো ভাইয়া এখানে একটা তারের মধ্য দিয়ে, সবাই একটু খেয়াল করো, এখানে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট এই দিকে যাচ্ছে। দেখো এখানে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট এই দিকে যাচ্ছে, আর এই দিকে একটা পজিটিভ চার্জ আমরা দেখালাম। বলতো ভাই আমরা জানি কারেন্ট যে দিকে যায় পজিটিভ চার্জ সেদিকে যায়, আর তুমি চাইলে এটাকে সেমলি নেগেটিভ চার্জও বলতে পারতা। তাহলে দুইটা দিয়ে দেখাই, আর এখানে নেগেটিভ চার্জ দেখাইলাম, কারেন্ট এই দিকে যাচ্ছে। বলতো কারেন্ট যে দিকে যায় পজিটিভ চার্জ ওই দিকে যায়, আর নেগেটিভ চার্জ কোন দিকে যায়, উল্টা দিকে যায়। ওইটা তোমার হিসাব না, আমরা দরকার পজিটিভটা দিয়ে আগে বুঝাই। এদিকে খেয়াল করো ভাইয়েরা, একটু হেল্প করবা তো ভাইয়া, এই তারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে, এই তারের মধ্য দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টের জন্য যদি আমরা চুম্বক ক্ষেত্রের দিকটা বের করি, চুম্বক ক্ষেত্রের দিক বের করবো হচ্ছে ডান হস্ত নিয়ম থেকে। তাইলে ভাইয়া এই জায়গায় আসবে হচ্ছে আমাদের ডট, তাই না ভাইয়া, আর নিচে আসবে কি ভাইয়া, ক্রস, নিচে আসবে হচ্ছে ক্রস। এখন ভাইয়া তুমি ডট বা ক্রস যে কোনো দিকে যাও না কেন, ফার্স্টে মনে করো আমরা ক্রসের দিকে যাচ্ছি, ভাই এদিকে খেয়াল করো, ফার্স্টে মনে করো আমরা ক্রসের দিকে যাচ্ছি, তাহলে চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে ভাইয়া, ভেতরের দিকে। তাহলে চুম্বক ক্ষেত্রের দিকে তোমার কোন আঙ্গুলটা থাকবে, এই আঙ্গুলটা। তাহলে এই আঙ্গুলটাকে ভাইয়া চুম্বক ক্ষেত্রের দিকে দিলাম। দেখো ভাইয়া বলতো আমার আই এর দিকে অটোমেটিক এই আঙ্গুলটা চলে আসছে, তাই না ভাইয়া, তোমাদের হাতে একটু মিলাও। তাহলে আই এর দিকে এই আঙ্গুলটা চলে আসছে, তাহলে এফ কোন দিকে আছে, তাহলে বলো তো এই চার্জটা একটা বল লাভ করবে কোন দিকে বলতো ভাইয়া, উপরের দিকে। অর্থাৎ এখানে যদি কোনো একটা চার্জ থাকে সেই চার্জটা এখানে হচ্ছে উপরের দিকে একটা বল লাভ করবে। আইকোনা, এগুলা আইকোনা ভাই আগে বুঝাই। তাহলে এখানে যদি কোনো একটা চার্জ থাকে সে হচ্ছে উপরের দিকে বল লাভ করবে, বুঝছি ভাই। আচ্ছা এখন ভাইয়া তুমি যদি এখানে একটা চার্জ রাখো, দেখি সে কোন দিকে বল লাভ করে, এটা একটু বের করো তো তোমরা নিজের আগে বুঝো। বলতো এইখানে যে চুম্বক ক্ষেত্র সেটা কোন দিকে আছে, বাইরের দিকে, তাই না, চুম্বক ক্ষেত্রটা আছে বাইরের দিকে, কারেন্ট যাচ্ছে ওই দিকে। তাহলে এই দিকে দেখো, এটাকে যদি আমরা এই দিকে দিই, এদিকে খেয়াল করো, এই চুম্বক ক্ষেত্র বরাবর এটা আসছে এই যে বাইরের দিকে, আর আমার এই আঙ্গুলটা তো কারেন্ট, তাই না ভাইয়া, তাহলে এটা আছে দেখো কারেন্টের দিকে। তাহলে এফ কোন দিকে আসছে বলতো ভাইয়া,
নিচের দিকে, তার মানে এই চার্জটা এখন এই দিকে একটা বল লাভ করবে। বুঝছি ভাই? কোন জায়গায় পেস লেখছে? আঙ্গুলে লেখা আছে, ভাইয়া তো বলতেছে, তুমি যদি তাকায় থাকো তাহলে তো বুঝবা না। ভাইয়া যে কাজটা করতেছি নিজের খাতায় আঁকো, আঁকা তুমি করো, করলেই তো তুমি বুঝতে পারবা। এখানে ভাইয়া ক্রস দিলাম তারের এই পাশে, এখন এই পাশে একটা পজিটিভ চার্জ দিলাম আর এই পাশে একটা পজিটিভ চার্জ দিলাম মনে করো। এখন এই দুইটা চার্জের জন্য আমাদের চুম্বক ক্ষেত্রটা বা কোন দিকে বল লাভ করবে এই দুইটা চার্জ সেদিকে যাচ্ছে। ভাই আবার বুঝাচ্ছি, খেয়াল করো। বলতে এইখানে চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে, তাহলে তুমি তোমার খাতায় লেখো, এদিকে তো তাকানোর দরকার নেই। তোমার যে হাত আছে, হাতটাকে ধরে এই এই আঙ্গুলটা তো হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে এই আঙ্গুলটাকে চুম্বক ক্ষেত্র বরাবর দাও। বলতে এই আঙ্গুলটাকে চুম্বক ক্ষেত্র বরাবর দিলে দেখো এটা অটোমেটিক আই এর ডিরেকশনে চলে আসছে। তাহলে এফটা কোন দিকে আছে? উপরের দিকে, তার মানে এই চার্জটা হচ্ছে উপরের দিকে একটা তড়িৎ বল লাভ করবে। বুঝছি এবার? এবার এটার ক্ষেত্রে খেয়াল করো তো ভাইয়া, তুমি যদি এটা দাও, এটা ভুল হয়েছে না বলো তো ভাই? বলতো চুম্বক ক্ষেত্র তো এখানে ভেতরের দিকে না, তুমি যদি এভাবে দাও এই কথা নয়, চুম্বক ক্ষেত্র হচ্ছে ভেতরের দিকে, কিন্তু এই পয়েন্টে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে? তাহলে তোমার এই আঙ্গুলটাকে রাখতে হবে বাইরের দিকে। তাহলে তোমার এই আঙ্গুলটাকে যদি বাইরে রাখে, যে এইভাবে রাখলাম, এবার খেয়াল করো, তুমি নিজে হাত ধরো, তাহলে এইটাতে তো আমাদের কারেন্ট ছিল, দেখো এটা কারেন্টের দিকে গেছে, এটা বাইরের দিকে আছে, তাহলে বলটা কোন দিকে আসছে? নিচের দিকে। বুঝছি ভাই এবার? তাহলে এই বলটা আসছে নিচের দিকে। এবার আসো ভাই আমরা ঢাকা বোর্ডের কোশ্চেনটা যদি সলভ করি, ঢাকা বোর্ডের কোশ্চেনটা যদি সলভ করি, ঘ নাম্বার কোশ্চেন। একটু খেয়াল করো ভাইয়া, আমাদেরকে এখানে দুইটা তার দেওয়া আছে, তার দুইটা আঁকো ভাইয়া। এটা এ, এটা বি, এই জায়গায় একটু ফাঁকা রাখলাম, হ্যাঁ। আর নিচে দেওয়া আছে হচ্ছে সিডি, এখানেও ফাঁকা রাখলাম। এই পয়েন্টটার নাম দিছে তারা হচ্ছে এক্স, আর এটার নাম দিছে হচ্ছে ওয়াই। এটার মধ্যে দিয়ে এই দিকে 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আর এটার মধ্যে এই দিকে 5 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ভাই যেভাবে আঁকছে আঁকো, এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, ভাইয়া বুঝাই দিচ্ছি পুরোটা সুন্দর করে। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, প্রশ্নটা পড়ো কি বলছে। এক্স ও ওয়াই বিন্দুতে চুম্বক বলের দিকের তুলনা করো, অর্থাৎ চুম্বক বলটা কোন দিকে কাজ করতেছে। ভাইয়া চুম্বক ক্ষেত্র বলে নাই, মাথায় রাখবা, যদি চুম্বক ক্ষেত্র বলে সেটা পাবো কোন দিয়ে? ডান হস্ত নিয়ম থেকে, ফ্লেমিং এর। আর যদি চুম্বক বল বলে সেটা আসবে বাম হস্ত। তাহলে আমাদেরকে বলা হচ্ছে এক্স আর ওয়াই বিন্দুতে চুম্বক বলের তুলনা করো, অর্থাৎ এক্স বিন্দুতে চুম্বক বলটা কোন দিকে কাজ করতেছে আর ওয়াই বিন্দুতে চুম্বক বলটা কোন দিকে কাজ করতেছে সেটা তোমার বের করতে বলছে। বুঝছি ভাই? আসো আমরা আস্তে আস্তে দেখি। তাহলে ফার্স্টে আসো ভাইয়া, বলতো এই পয়েন্টে ভাইয়া প্লিজ একটু, এই পয়েন্টে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। তোমার কাছে ভাইয়ার প্রশ্ন, সেটা কার কারণে? 5 এম্পিয়ার না এটার কারণে? কোন তারটা? ভাইয়া বুঝো, তাড়াহুড়ার দরকার নাই। এক্স বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা কোন তারটার কারণে? সেটা কি এ বি তারের কারণে না সিডি তারের কারণে? অ্যান্সার হচ্ছে সিডি তারের কারণে। কারণ প্রশ্নে বলা হচ্ছে তার, তার আশেপাশে, বলা হয় নাই তো তার বডির উপরে চুম্বক ক্ষেত্র তৈরি করে। চুম্বক ক্ষেত্রটা কোথায় তৈরি করে? আশেপাশে। তাহলে ভাইয়া এই তারটা তো তার বডির উপর চুম্বক ক্ষেত্র তৈরি করবে না, সে তার চারপাশে তৈরি করবে। তাহলে এ বি তারের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হবে ওয়াই বিন্দুতে, আর সিডি তারের জন্য চুম্বক ক্ষেত্র তৈরি হবে কোথায়? এক্স বিন্দুতে। তাহলে সবাই লেখো, সিডি তারের তড়িৎ প্রবাহের জন্য, প্রবাহের জন্য এক্স বিন্দুতে, দেখি এবার ভাইয়েরা বলবা তোমরা, এক্স বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা ভেতরের দিকে আর বাইরের দিকে। ডান হাতের সূত্র থেকে দেখো, সিডি তারের জন্য এই যে এক্স বিন্দুতে বলছি, হ্যাঁ, বাইরে হয় না ভেতরে হয়, এই যে এইদিকে দেখো রে ভাইয়া। তাহলে এই যে সিডি তারটা কি উপরে আছে না, তাহলে এই পাশ থেকে ঘুরে এসে এক্স বিন্দুতে প্রবেশ করবে, তাহলে কোন দিকে হবে? ভিতরের দিকে, তাই না ভাইয়া? তাহলে ভেতরের দিকে, তাহলে এই জায়গা ফাঁকা রাখছে এই যে ক্রসটা দেখানোর জন্য, তাহলে এই জায়গায় আমরা দেখালাম ক্রস। তাই সিডি তারের তড়িৎ প্রবাহের জন্য এক্স বিন্দুতে, এক্স বিন্দুতে কাগজের
তল বরাবর ভেতরের দিকে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ভাই ক্লাসগুলা তো রেকর্ডও দিয়ে দিচ্ছি, বাসায় যে কাজটা করবা নিজে একবার ঠান্ডা মাথায় এগুলা বুঝে নিলেই তো এগুলার ভুল হবে না যে কেমনে করতেছি আমরা। ঠিক আছে ভাইয়া, একটু বাসায় যায় টাইম দিলেই পারবা। তাহলে সিডি তারের তড়িৎ প্রবাহের জন্য এক্স বিন্দুতে কাগজের তল বরাবর ভেতরের দিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এবার আসো তো ভাইয়া, এই জায়গায় চুম্বক বলটা কোন দিকে আসবে আমরা একটু দেখি। এই জায়গায় চুম্বক বলটা কোন দিকে আসবে দেখি। এখন এক্স বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক, এক্স বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক ফ্লেমিং এর বাম হস্ত সূত্র হতে, আসো আমরা লিখি এক্স বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক ফ্লেমিং এর বাম হস্ত সূত্রতে। তোমরা আগে নিজেরা চিন্তা করো কোন দিকে আসে, পরে ভাইয়া বুঝাচ্ছে, আগে তোমরা দেখো নিজেরা বের করতে পারো কিনা। ক্ষেত্র লিখছি এক্স বিন্দুতে চুম্বক বলের। আচ্ছা তোমরা আগে নিজেরা চিন্তা করো, তারপরে ভাইয়া বলতেছে। হ্যাঁ সবাই একটু চিন্তা করো। একজন বলছে উপরের দিকে, তোমরাও দেখো কোন দিকে আসে, তারপরে ভাইয়া বলতেছি। পাইছি কোন দিকে আসছে। আচ্ছা কেউ বলতেছে নিচে, কেউ বলতেছে টেনশনে কিছু না ভাই, বলতো এটা ক্রস আছে, তার মানে চুম্বক ক্ষেত্র কোন দিকে আছে। তাহলে আমাদের এই আঙ্গুলটাকে আমরা ভিতরের দিকে দিলাম, তাহলে আই গেল ওই দিকে, তাহলে চুম্বক বলটা কোন দিকে আসবে, উপরের দিকে। বুঝছি ভাই, তাহলে চুম্বক বলের দিকটা আসবে উপরের দিকে, তাহলে এই দিক দেখা হচ্ছে এফ। হ্যাঁ হ্যাঁ, না এখন তো এই যে এই তারের উপরে আছি না আমরা। তাহলে আসো ভাইয়া, তাহলে দেখো এক্স বিন্দুতে চুম্বক বলের দিক ফ্লেমিং এর বাম হস্ত সূত্র হতে উপরের দিকে পাওয়া যায়। উপরের দিকে পাওয়া যায়, উপরের দিকে পাওয়া যায়। আসো আস্তে আস্তে যাবে। তাহলে একটা তারের আমরা ব্যাখ্যা করলাম, এবার নিচের তারটা আসি। তাহলে হচ্ছে আবার ভাইয়া একটু খেয়াল করি, আবার যদি আমরা এই তারে আসি, বলতে এই বিন্দুতে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে, সেটা কার কারণে, উপরের তারটার কারণে। উপরের তারটার কারণে এখানে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। তাহলে হচ্ছে আবার এবি তারের তড়িৎ প্রবাহের জন্য এবি তারের তড়িৎ প্রবাহের জন্য ওয়াই বিন্দুতে ভাই একটু নিজেরা চিন্তা করো দিকটা কোন দিকে আসবে। বলতে এইখানে যদি হাতটা ধরো, এটা ঘুরে এসে এখানে কি করবে, ভিতরে ঢুকবে। তাহলে এখানে ডট দাও, তাহলে বিন্দুতে কাগজের তল বরাবর, ডট হবে না ক্রস হবে, এখানেও কি ভিতরের দিকে আসলো না, তাহলে কি হবে ক্রস। ঠিক আছে ক্রস। তাহলে বিন্দুতে কাগজের তল বরাবর ভেতরের দিকে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। আসো ভাইয়া তোমাদেরকে আরেকটু সহজে বোঝাই এবার, এটা আপাতত মুছলাম। হ্যাঁ তোমাদেরকে আরেকটু সহজে বোঝাই। বলতো ভাইয়া সিডি তারটা এমন একটা স্থানে আছে যেখানে চুম্বক ক্ষেত্রটা কোন দিকে আছে ভাইয়া, ক্রস দিচ্ছ মানে কোন দিকে আছে, ভেতরের দিকে। এখন ভাইয়া সিডি তারে এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই কথার মানে কি, কোন একটা চুম্বক ক্ষেত্র আছে, সেই চুম্বক ক্ষেত্রে একটা আধান কিউ মনে করে এই দিকে মুভ করতেছে। তাহলে বলতো এই চুম্বক ক্ষেত্রটা এই আধানটার উপর একটা চুম্বক বল তৈরি করবে। এখন আসো আমরা বাম হস্ত সূত্র থেকে সেটা বের করি কোন দিকে হবে। বলতো আমাদের এই আঙ্গুলটা কোন দিকে যাবে, না এটা লেখাই তো আছে বি, তাই না ভাইয়া, বি।
আর এটা যাবে হচ্ছে কোন দিকে, কারেন্টের দিকে, আর এটা এফ এর দিকে। তোমরা তাড়াহুড়ার দরকার না, আগে নিজেরা দেখো বের করতে পারো কিনা এফ কোন দিকে হয়, তারপরে ভাই দেখতেছি। নিজেদের খাতায় আঙ্গুল ধরো, মানে এমন ভাবে ধরতে হবে এটা থাকবে চুম্বকের দিকে আর এটা থাকবে কারেন্টের দিকে। বসাও, উপরে আসে না নিচে আসে দেখো। হ্যাঁ নিচে, যারা নিচে বলছো তাদেরটা হয়েছে। দেখো ভাইয়া বলতো, তুমি যদি এভাবে ধরো, এই যে এদিকে যারা উপরে বলছো, তুমি যদি এভাবে ধরো, আমার আই আসবে এই দিকে, কিন্তু আই তো এই দিকে না, আই কোন দিকে যাচ্ছে? তাহলে হাতটাকে ধরতে হবে কিভাবে বলতো ভাই? এভাবে বাঁকায়া, ঠিক আছে, এভাবে বাঁকায়া ধরতে হবে। এবার খেয়াল করো, তাহলে এইদিকে দেখো ভাইয়া, এটা এদিকে এদিকে এদিকে, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আই, তাহলে নিচের দিকে কি আসবে? এফ। তাহলে আমাদের এই তারে, তাহলে এই দিকে দেখা যেত ভাইয়া, এই তারে এই দিক বরাবর হচ্ছে এফটা তৈরি হবে। বুঝছি ভাইয়া? তাহলে এই তারে এই দিক বরাবর এফটা তৈরি হবে। ওয়াই বিন্দুতে চুম্বক বলের মান ফ্লেমিং এর বাম হস্ত সূত্র হতে নিচের দিকে পাওয়া যাবে। ভাইয়া আমি তো আর বোর্ডকে, ভাইয়া তোমাদের তো এত কষ্ট করার দরকার না, আমি তো বোর্ডকে ঘুরাইতে পারবো না, তুমি তো চাইলে খাতাটা ঘুরাই দিতে পারবা। তাহলে খাতা ঘুরাই দিলে তো সুন্দর মতো তুমি আঙ্গুলটা ধরতে পারো, তাইলে তো তুমি পেয়ে যাও। আর আমি তো চাইলে বোর্ড ঘুরাইতে পারবো না, ওই কারণে আমি নিজে ঘুরে হাত ধরছি। তুমি তো তোমার সুবিধা মতো খাতারকে ঘুরাই দিয়ে আইকে ওই দিকে নিয়ে আসতে পারবা, এনে তারপরে দেখো কোন দিকে আসে। বুঝছি ভাই? তাইলে তুমি বুঝতে পারবা। এখন তোমরা ভাইরা বলো তো ভাইয়া, ফাইনালি ভাইয়া ভাইয়া একটু, তাহলে আমরা এই তারটার উপর পাইছি এ বি, এই তারটার উপর চুম্বক বল পাইছি এই দিকে, আর এই তারটার উপর চুম্বক বল পাইছি এই দিকে। বলতো বল দুইটা পরস্পর বিপরীত দিকে আসছে না? এই কথার মানে এই দুইটা তার পরস্পরকে বিকর্ষণ করবে। এই ক্ষেত্রে এই দুইটা তার পরস্পরকে কি করবে? আবার ভাইয়া একটু পরে দেখাবো, এই দুইটা বল যদি এভাবে আসতো, এই কথার মানে তার দুইটা পরস্পরকে কি করতেছে? আকর্ষণ, অর্থাৎ তার দুইটা একে অপরকে কাছে নিয়ে আসবে। তাহলে আমাদের এখানে বল দুইটা বিপরীত দিকে আসছে, তাহলে লেখা হচ্ছে অতএব তারদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। অতএব তারদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। অতএব তারদ্বয় পরস্পরকে বিকর্ষণ করবে। কোনটা? না যদি যাই চাইতো আর কি। আসলে আমরা পরের কোশ্চেনটা দেখি। ভাইয়ের রিকোয়েস্ট, ভাইয়া বাসা যায় হাতের এই ডিরেকশন গুলা ভালো করে বুঝে পড়বার, কারণ এই অধ্যায়ে আমরা এখনো শুরুতে আসছি, সামনে ঢুকলে এগুলো আরো বেশি ব্যবহার হবে। বুঝছি ভাই? এখন তো তুমি ডান হস্ত সূত্র বাম হস্ত সূত্র অ্যাপ্লাই না করতে পারো, অঙ্কে কিন্তু ঝামেলায় পড়বা। আসলে লাস্ট যে কোশ্চেনটা আছে, কোশ্চেন 14, ঢাকা বোর্ড 15। ঢাকা বোর্ড 15। আসো খেয়াল করো, বলা হচ্ছে একটি লম্বা ও সোজা তারে 60 এম্পিয়ার তড়িৎ সরবরাহ করা হলো। তার থেকে 40 সেন্টিমিটার দূরে একটি বিন্দু পি, পরবর্তীতে তারটিকে বাঁকিয়ে 40 সেন্টিমিটার ব্যাসার্ধের এক পাকের বৃত্তাকার কুণ্ডলী তৈরি করা হলো, যার কেন্দ্র হচ্ছে কিউ। এটা সস্তা কোশ্চেন। বলা হচ্ছে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তাহলে ভাইয়া গ নাম্বারে বলো তো, তারটা কি বাঁকাইছে? না, সোজা একটা তার আছে, তার থেকে 40 সেন্টিমিটার নিচে এরকম আর কি, এখানে একটা তার আছে, এর মধ্যে দিয়ে 60 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এখন এই তারটা থেকে 40 সেন্টিমিটার নিচে একটা বিন্দু আছে হচ্ছে পি, 40 সেন্টিমিটার নিচে একটা বিন্দু আছে হচ্ছে পি। তাহলে এ সমান সমান 40 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.4 মিটার। পি বিন্দুতে তোমাকে চুম্বক ক্ষেত্রের মান জিজ্ঞেস করছে, তার মানে কার জন্য বলো তো ভাই? সোজা তারের জন্য। তাহলে সোজা তারের জন্য সূত্র হচ্ছে, আমরা জানি বি ইকুয়াল হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই এ, বা মিউ নট 4 পাই ইন্টু হচ্ছে 10 ইনভার্স 7
ইন্টু হচ্ছে আই, আই হচ্ছে 60, 3.1416 ইন্টু হচ্ছে 0.4, 3 ইন্টু 10 ইনভার্স 5 টেসলা। টেসলা না লিখে তুমি আর কি লিখতে পারো বলতো ভাইয়া? রিক্সা। রিক্সারে টেসলা কয় না এখন? আসো। আচ্ছা খেয়াল করো ভাইয়া, এইবার এই তারটাকে বাঁকায়া একটা কুণ্ডলী বানানো হয়েছে। হ্যাঁ, তাহলে এই তারটাকে বাঁকায়া একটা কুণ্ডলী বানানো হয়েছে, ঘ নাম্বার। হ্যাঁ, একটা কুণ্ডলী বানানো হয়েছে। এখন ভাইয়া এই ম্যাটটাতে আর কোনো ঝামেলা করে নাই, কুণ্ডলীতে পাক সংখ্যা একটা আছে বলে দিছে, পাইছো কিনা দেখো। আর বলা হচ্ছে এই বৃত্তের কেন্দ্রটাকে তারা কিউ দ্বারা প্রকাশ করছে, আর তারা বৃত্তের ব্যাসার্ধ বলে দিছে, প্রশ্ন পড়ে দেখো 40 সেন্টিমিটার। তাহলে আর ইকুয়াল হচ্ছে 40 সেন্টিমিটার। আর এটার ভিতর দিয়ে আমাদের কারেন্ট পাস করছে কত এম্পিয়ার দেখো তো ভাই? সেম কারেন্ট। হ্যাঁ, 60 এম্পিয়ার। এখন ভাইয়া দেখো তো ভাইয়া, ভাইয়া এদিকে তার থেকে পি বিন্দু যেই দূরত্বে আছে, এখানেও তার থেকে কিউ বিন্দু সেম দূরত্বে আছে। তারা কোশ্চেন করছে যে দুইটার দূরত্ব সমান হইলেও দুইটা চুম্বক ক্ষেত্রের মান সমান হবে কিনা। তার মানে এখনো তোমার কাছে কি চাইছে বলতো ভাইয়া? কিউ বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে। তাহলে কিউ বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র বি প্রাইম নাম দিলাম, মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r। তাহলে বি ইকুয়াল মিউ নট এন আই ডিভাইডেড বাই হচ্ছে 2r। তো ভাইয়া এখানে ভ্যালুগুলা বসায় দাও। এন এর মান বলে দিছে, এক পাকের কুণ্ডলী ছিল। তাহলে ভাইয়া যদি এখানে মান বসাই, বি প্রাইম সমান সমান হচ্ছে মিউ নট মানে হচ্ছে 4 পাই ইন্টু হচ্ছে 10 ইনভার্স 7 ইন্টু হচ্ছে এন এর মান 1, আই এর মান 60, আর হচ্ছে আর এর মান 40 সেন্টিমিটার মানে হচ্ছে 0.4। তাহলে বি প্রাইম কত আসে? 3 ইন্টু 10 ইনভার্স 5 টেসলা সমান আসছে ভাই 9.425। এটাতে পাই নাই। তো তারা বলছে ভাইয়া দুইটা বিন্দুতে সৃষ্ট চুম্বক ক্ষেত্রের মান সমান হবে কিনা, হয় নাই, তাই না ভাইয়া? তাহলে লেখা হচ্ছে সুতরাং বি প্রাইম ইজ নট ইকুয়াল হচ্ছে বি। তো ভাইয়া দেখো আমরা এই পার্টের একটা ইম্পর্টেন্ট টপিক শেষ করলাম। হ্যাঁ, যেখানে দুইটা ফর্মুলা নিয়ে আমরা মেইনলি কাজ করছি, একটা হচ্ছে সোজা তার আর একটা হচ্ছে কুণ্ডলী। তো আমরা আজকে নতুন টপিক শুরু করবো ভাইয়া। আচ্ছা সবাই লেখো আজকে ভাইয়া, কথা না, লেখ হচ্ছে এম্পিয়ারের সূত্র। এম্পিয়ারের সূত্র লেখা হচ্ছে ভাইয়া এদিকে এদিকে এম্পিয়ারের সূত্র। তো এম্পিয়ারের সূত্রটা কি আমরা যদি একটু লিখি, লেখো কোন বদ্ধ পথ বরাবর কোন বদ্ধ পথ বরাবর বরাবর কোন চুম্বক ক্ষেত্রের কোন চৌম্বক ক্ষেত্রের ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ রৈখিক যোগজীকরণ
রৈখিক যোগজীকরণ পথটি দ্বারা আবদ্ধ, পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্য দিয়ে, ক্ষেত্রফলের মধ্যে প্রবাহিত মোট তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এটা লেখো, তারপরে ভাই বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের সূত্র। তাহলে কোন বদ্ধ পথ বরাবর কোন চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ পথটি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফলের মধ্যে প্রবাহিত তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। এদিকে একটু খেয়াল করি ভাইয়া। আমরা মনে করলাম, এদিকে দেখো ভাইয়া, আমরা মনে করলাম এখানে একটা তারের মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে আই। সো একটু ছবিটা আঁকি, হ্যাঁ, নিচে আঁকো। তারের মধ্য দিয়ে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। বলতে এখন এই কারেন্টটার জন্য এই তারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হবে। সেটা কেমন হবে ভাইয়া? সার্কুলার, তাই না ভাইয়া? তাহলে মাথায় রাখবে ভাইয়া, সহজে তারের ক্ষেত্রে তৈরি হয় একটা সার্কুলার চুম্বক ক্ষেত্র। আর বলতো কুণ্ডলীর ক্ষেত্রে কেমন হয়? সরল রৈখিক। লেখা আছে দেখবা, ঘড়ির কাঁটার দিকে হইলে ভেতরের দিকে মনে হয় লেখা ছিল দেখবা খাতায়, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হইলে বাইরের দিকে। এগুলা লিখে দিছি কুণ্ডলীর ক্ষেত্রে। যাই হোক ভাই, আসো আমরা এখানে একটা সার্কুলার চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। হ্যাঁ, এখানে একটা সার্কুলার চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তাহলে আমরা ধরে নিলাম এই ডিরেকশনে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এখন ভাইয়া খেয়াল করো, এখানে একটা শব্দ বলছে, দেখো তোমাদের জন্য এটা নতুন। এদিকে খেয়াল করো, রৈখিক যোগজীকরণ। কার রৈখিক যোগজীকরণ ভাইয়া? চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ। ভাই কথা না, একটু খেয়াল করি। তাহলে এই চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণটা বলতে কি বোঝায় ভাই? একটু বুঝাই। মনে করো ভাইয়া, এখানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম, যে কোনো এক জায়গায় ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা অংশ কেটে নিলাম। বলতে এই ক্ষেত্রে চুম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এইদিকে, তাই না ভাইয়া? একটু ছবিতে দেখায় দাও, বা বেশি ছোট হয়ে গেছে ছবিটা, বা একটু বড় করে আঁকি। তোমরা যেটা আঁকছো ওইটাতে দেখাও, বা একটু বড় করে আঁকি। তাহলে এখানে একটা তারের মধ্য দিয়ে, মনে করো এই হচ্ছে আমাদের যে চুম্বক ক্ষেত্রটা। তাহলে এইখানে আই পরিমাণ কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে তারের চারপাশে হচ্ছে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। তারের চারপাশে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে। এখন ভাইয়া, এই চুম্বক ক্ষেত্রের যে কোনো এক জায়গা থেকে আমি একটা দৈর্ঘ্য, ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য কেটে নিলাম। তাহলে এই পয়েন্টের যে দৈর্ঘ্যটা, সেটা হবে কত ভাইয়া? ডিএল। এখানে যে দৈর্ঘ্যটা সেটা হবে ডিএল। আর ভাই এখানে যে চুম্বক ক্ষেত্রটা সেটা হবে বি। এখন আমরা যদি এটাকে ভেক্টরের সাহায্যে প্রকাশ করি, এটা আসবে বি ভেক্টর। আর এখানে যে ডিএলটা আছে ভাইয়া, ডিএল কে যদি তুমি সরণ হিসাবে কাউন্ট করো, দূরত্বটাকে যদি সরণ হিসাবে কাউন্ট করো, তাহলে এটার উপরে একটা ভেক্টর দাও, এল ভেক্টর। এখন ভাইয়া, অ্যাম্পিয়ার তার সূত্রে কি বলছে? চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ। তাহলে দেখা হচ্ছে চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ সমান সমান মিউ নট, সরি, বি ভেক্টর ডট হচ্ছে ডিএল। বলতো ভাইয়া, স্পষ্টভাবে বলা আছে কার সাপেক্ষে যোগজীকরণটা করবে, বলা আছে দেখো রৈখিক যোগজীকরণ, মানে রেখার সাপেক্ষে। অপারেটরটা হবে এখানে রেখাটা। তাহলে রেখার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৈর্ঘ্য কত ভাইয়া? ডিএল। তাহলে এটাকে আমরা নিয়ে আসবো, যোগজীকরণ যেহেতু বলছে, একটা হচ্ছে ইন্টিগ্রেশন নিয়ে আসবো। কিন্তু এই ইন্টিগ্রেশনটা একটু অন্যভাবে লেখা হয় ভাইয়া। এখানে আবার মাঝখানে এরকম একটা অংশ দেওয়া হয়। আর প্রশ্ন হচ্ছে এটা কেন দিছে বলো তো ভাইয়া? এখানে স্টেটমেন্টের শুরুতেই বলছে না বদ্ধ পথ, এ ক্লোজ। ইন্টিগ্রেশনটা হচ্ছে একটা ক্লোজ সারফেসের, ক্লোজ অংশের। এটা বোঝানোর জন্য এখানে কি দেওয়া হয়েছে, আবার একটা এবার গোল দেওয়া হয়েছে। তাহলে ক্লোজ ইন্টিগ্রাল, এটাকে উচ্চারণ করে কি ভাইয়া? ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল। আর ডিএল কেন নিছে ভাইয়া? ওই যে রেখাকে যোগজীকরণ করতে বলছে, চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ। তাহলে এটার উচ্চারণ হচ্ছে ক্লোজ ইন্টিগ্রাল বি ডট ডিএল। এখন ভাইয়া, এটা কার সমান হবে বলে দিছে, দেখো এটা কার সমান হবে সেটা বলে দিছে। বলা হচ্ছে তড়িৎ প্রবাহের মিউ নট গুণ।
তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। তাহলে আমরা অ্যাম্পিয়ারের সূত্রটা এভাবে লিখতে পারি, লেখো সুতরাং অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্রটা হবে হচ্ছে চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ, চুম্বক ক্ষেত্রের রৈখিক যোগজীকরণ, এটা কি হবে মিউ নট আই, তড়িৎ প্রবাহের মিউ নট গুণ। তো ভাইয়া এইটা নিয়ে আমাদের কোনো ম্যাথ ট্যাথ নাই বইয়ে, জাস্ট এটা মুখস্থ রাখবো। 1 নম্বরে পরীক্ষায় সরাসরি আসে অ্যাম্পিয়ারের সূত্রটা লেখো, আর 2 নাম্বার এমসিকিউতে পাইতে পারো নিম্নের কোনটি অ্যাম্পিয়ারের সূত্র। বুঝছি ভাই? এবার আসো ভাইয়া আমরা সুন্দর একটা জিনিস বুঝি, তারপরে ভাইয়া লিখতেছি। ভাই একটা এদিকে, ভাইয়ের দিকে মনে করো, ভাই এদিকে এদিকে মনে করো এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে, আইকো না এখন ভাই, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে, মানে কোন একটা স্থানে একই সাথে চুম্বক ক্ষেত্রও আছে। ভাই কথা না, দেখো এই জিনিসগুলো সব তোমাদের জন্য নতুন। কোন একটা স্থানে একই সাথে এখানে চুম্বক ক্ষেত্র আছে এবং তড়িৎ ক্ষেত্রও আছে। বলতে ইন্ডিভিজুয়ালি যদি আমরা চিন্তা করি, মনে করো এখানে জাস্ট একটা তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র আছে, তাহলে এখানে যদি একটা চার্জকে ছেড়ে দাও, বলতো ভাইয়া এই তড়িৎ ক্ষেত্রটা এই চার্জের উপর একটা প্রভাব বিস্তার করবে কি করবে না? অ্যান্সার হচ্ছে অবশ্যই করবে। কি কারণে? আমরা পড়ছিলাম তড়িৎ প্রাবল্য ই ইকুয়াল কত ভাইয়া, এফ বাই কিউ। তাহলে তড়িৎ বল এফ ইকুয়াল কত, কিউই। অর্থাৎ ভাইয়া কোন তড়িৎ ক্ষেত্রে যদি একটা চার্জকে ছেড়ে দেওয়া হয়, সেই চার্জটা তড়িৎ ক্ষেত্রের কারণে এই বলটা অনুভব করবে, এটাকে বলবো আমরা তড়িৎ বল। আবার ভাইয়া কোথাও যদি শুধুমাত্র একটা চুম্বক ক্ষেত্র থাকে, সেখানে যদি আমরা একটা চার্জকে ছেড়ে দিই, তাহলে সেই চার্জটা একটা চুম্বক বল অনুভব করে কত ভাইয়া, এফ ইকুয়াল কিউ বি সাইন থিটা। আমরা এটাও পড়ছি। এখন প্রশ্ন হচ্ছে একই সাথে তড়িৎ ক্ষেত্র আছে, চুম্বক ক্ষেত্র আছে, এইবার এখানে একটা চার্জ গতিশীল। বল তোমার কাছে ভাইয়ের প্রশ্ন, এই চার্জটা এখন কয়টা বল অনুভব করবে? 2টা। একটা চুম্বক ক্ষেত্রের কারণে চুম্বক বল ফিল করবে, আবার তড়িৎ ক্ষেত্রের কারণে তড়িৎ বল ফিল করবে। এই 2টা বলের যে লব্ধি বলটা, এই বলটাকে বলা হয় লরেন্স বল। কি বল বলা হয়? বিজ্ঞানী লরেন্স এটা আবিষ্কার করছে যে কোন একটা স্থানে যদি একই সাথে তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেখানে গতিশীল একটা আধান একই সাথে তড়িৎ বল এবং কি করবে, চুম্বক বল, দুইটাই অনুভব করবে। এই বলটাকে কি বলা হয়? লরেন্স বল। বুঝছি ভাই? তাহলে আসো আমরা আগে বইয়ের মতো করে লিখে দিই। লেখা হচ্ছে লরেন্স বল, আবার লজেন্স লেখো না, হ্যাঁ, লরেন্স। লরেন্স বল পরীক্ষায় অনেকবার আসছে সংজ্ঞাটা ভাইয়া, লরেন্স বল। কোন স্থানে একই সময়ে, কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে দেখো সংজ্ঞাটা কঠিন না ভাইয়া, যেটা মুখে বলছো ওইটাই দেখো। কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র ও একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান, সেখানে একটি গতিশীল আধান যে লব্ধি বল অনুভব করে তাকে লরেন্স বল বলে। তাহলে সবাই একটু খেয়াল করি। বলা হচ্ছে কোন স্থানে একই সময়ে একটি তড়িৎ ক্ষেত্র
ও একটি চৌম্বক ক্ষেত্র বিদ্যমান থাকলে সেখানে একটি গতিশীল আধান যে লব্ধি বলটা অনুভব করে তাকে আমরা বলবো হচ্ছে লরেন্স বল। তাহলে ভাই আমরা ধরে নিলাম এরকম একটা ঘটনা, এই দিকে মনে করো আমাদের চৌম্বক ক্ষেত্রটা বিদ্যমান, হ্যাঁ, আর ইচ্ছা মতো আমরা দেখাচ্ছি এই দিকে মনে করো আমাদের তড়িৎ ক্ষেত্রটা বিদ্যমান। এখন ভাই একটা চার্জ দেখালাম কিউ, এই কিউ চার্জটা আমরা ধরে নিলাম এই দিকে গতিশীল, ভি এটা হচ্ছে বেগ। এরকম ইচ্ছা মতো একটা ছবি আঁকছি আর কি ভাইয়া। আমরা একটা চার্জকে দেখালাম কিউ, সেই চার্জটা দেখো এমন একটা স্থানে গতিশীল যেখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে এবং একই সাথে একটা চুম্বক ক্ষেত্র আছে, হ্যাঁ, ই এটা হচ্ছে আমাদের তড়িৎ ক্ষেত্র, ই এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আর বি এটা হচ্ছে চুম্বক ক্ষেত্র। তাহলে খেয়াল করো আমরা কিউ মানের একটা চার্জকে দেখাইলাম সে এমন একটা স্থানে গতিশীল যেখানে একই সাথে একটা তড়িৎ ক্ষেত্র ও একটা চুম্বক ক্ষেত্র আছে। ভাই মাত্রই বললাম, বলতো লরেন্স সূত্র অনুসারে বা লরেন্সের সূত্র লাগবে না ভাই, তুমি এমনিই তো জানো একটা চার্জ তড়িৎ ক্ষেত্রে থাকলে তার উপর তড়িৎ বল কাজ করবে, একটা চার্জ চুম্বক ক্ষেত্রে থাকলে তার উপর চুম্বক বল কাজ করবে। তাহলে দুইজন যদি একসাথে থাকে একই সাথে দুইটা বল কাজ করবে, এই বলটা হবে কি বল? লরেন্স বল। ধরি কিউ আধানটি এমন একটি স্থানে ভি বেগে গতিশীল যেখানে একই সাথে একটি তড়িৎ ক্ষেত্র ই ও একটি চৌম্বক ক্ষেত্র বি বিদ্যমান। তাহলে খেয়াল করো আমরা একটু ব্যাখ্যা লিখতেছি যে কিউমার আধানটা এমন একটা স্থানে ভি বেগে গতিশীল যেখানে একই সাথে একটা তড়িৎ ক্ষেত্র ই এবং একটা চুম্বক ক্ষেত্র বি বিদ্যমান। যখনই দেখবো ভাইয়া একই সাথে তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র আছে তখন আর আমরা লব্ধি বল বলবো না, আমরা কি বল বলবো ভাইয়া? এই যে বলাই আছে লব্ধি বলটারই নতুন করে নাম দিছে, ওনার নাম অনুসারে কি ভাইয়া? লরেন্স বল। তাহলে দেখো আধানটির উপর ক্রিয়াশীল লব্ধি বল বা লরেন্স বল, ভাই এখানে লিখতেছি আধানটির উপর ক্রিয়াশীল আধানটির উপর ক্রিয়াশীল লব্ধি বল বা লরেন্স বল। আধানটির উপর ক্রিয়াশীল লব্ধি বল বা লরেন্স বল, এফ ভেক্টর সমান সমান এফ ই ভেক্টর প্লাস হচ্ছে এফ এম ভেক্টর। বলতো কি বুঝাইছি? বুঝছি এফ ই দ্বারা বুঝাচ্ছি ইলেকট্রিক্যাল ফোর্স মানে তড়িৎ বল, আর এফ এম দ্বারা বুঝাচ্ছি ম্যাগনেটিক ফোর্স মানে হচ্ছে চুম্বক বল। বুঝছি ভাইয়া? তড়িৎ বল প্লাস চুম্বক বলের লব্ধি। আর যেহেতু লব্ধি বলছে ওই কারণে দুইটা ভেক্টরের যোগ দিছে, আমরা ভেক্টর অধ্যায় পড়ছি দুইটা ভেক্টর যোগ করালে ফলাফলটা কি বলা হয়? লব্ধি। তাহলে ভাই একটু আগে ভাইয়া লিখছিলাম স্থির তড়িৎ, আমরা পড়ছো বা অনেকে ভুলে গেছো, আমরা জানি তড়িৎ বলের সূত্রটা এখান থেকে আসে ই ইকুয়াল এফ বাই কিউ, এখান থেকে আসে এফ ইকুয়াল কিউ ই। তাহলে আমরা এখানে লিখবো বা এফ ভেক্টর সমান সমান হচ্ছে কিউ ই ভেক্টর প্লাস এফ এমটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি ভাইয়া, এফ এম কে যখন আমরা ভেক্টর ফর্মে লিখছিলাম কিউ ইন্টু ভি ক্রস বি, মনে আছে না ভাইয়া? কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এখানে লেখা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। তো ভাইয়া এখান থেকে চাইলে তুমি কিউটাকে কমন নিয়ে নিতে পারো, তাহলে এফ ভেক্টর সমান সমান কিউ ইন্টু হচ্ছে ই ভেক্টর প্লাস হচ্ছে ভি ক্রস বি। তা আমাদের বইয়ে এই হচ্ছে লরেন্স বলের সূত্রটা দেওয়া আছে।
দেখো ভাইয়া, এতদিন পর্যন্ত যে সূত্রগুলো আমরা দেখতাম সবগুলাই কিন্তু আমাদের চেনা জানা সূত্র ছিল, তাই না ভাইয়া? এই অধ্যায়গুলোয় যা আসছে সবই কিন্তু অচেনা সূত্র, কারণ এই টপিকগুলো একদমই নতুন তোমাদের জন্য। ওই জন্য ভাইয়ের রিকোয়েস্ট, ডেলি পড়াটা একটু ডেলি পড়বা, তাইলেই পারবা। কিন্তু রাইখা দিলে হচ্ছে মাথা থেকে চলে যাবে। এরপরে লেখা হচ্ছে ভাইয়া হল ভোল্টেজ। হল ভোল্টেজ এটাও একজন বিজ্ঞানীর নাম অনুসারে হল ভোল্টেজ। এখন আসো ভাইয়া, এই হল ভোল্টেজটা কি? আগে আমরা সংজ্ঞাটা লিখি, তারপরে ভাইয়া বুঝাচ্ছি। দেখো, কোন তড়িৎবাহী পরিবাহীকে, সংজ্ঞাগুলা ভালো করে পড়বে, এগুলা প্রায় সময় আসে লরেন্স বল, হল ভোল্টেজ। কোন তড়িৎবাহী পরিবাহীকে, তড়িৎবাহী পরিবাহীকে পরিবাহীকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে, চৌম্বক ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর যে বিভব পার্থক্য সৃষ্টি হয়, তথা ভোল্টেজ উৎপন্ন হয় তাকে হল ভোল্টেজ বলে। আসো এখন কেমনে বিভব পার্থক্য উৎপন্ন হয় না হয় এগুলো আমরা একটু দেখি। বলা হচ্ছে কোন তড়িৎবাহী পরিবাহীকে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ চুম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর যে বিভব পার্থক্য বা ভোল্টেজ উৎপন্ন হয় তাকে হল ভোল্টেজ বলে। আর এই ভোল্টেজটা উৎপন্ন হওয়ার আসে মাঝে মাঝে হল ক্রিয়া কি, এই যে ভোল্টেজ উৎপন্ন হওয়ার যে পদ্ধতি বা প্রক্রিয়া তাকে বলা হয় কি ভাইয়া? হল ক্রিয়া। বুঝছে? একটা তীর চিহ্ন দিয়ে নিচে লেখা রাখো। ভোল্টেজ উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে হল ক্রিয়া বলে। তখন এই পুরো সংখ্যাটা লিখে লাস্টে আরেকটা লাইন এক্সট্রা লিখবা, ভোল্টেজ উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে হল ক্রিয়া বলে। ভোল্টেজ উৎপন্ন হওয়ার এই প্রক্রিয়াকে হল ক্রিয়া বলে। হয়েছে ভাইয়া? এখন আসো আমরা দেখি ভোল্টেজটা কেমনে উৎপন্ন হয়। আসো আস্তে আস্তে যাই। তোমরা টপিকের নাম লেখো হচ্ছে হল ক্রিয়া। টপিকের নাম লিখে হচ্ছে আমরা হল ক্রিয়া। এখানে আমরা দেখব এই ভোল্টেজটা কেমনে উৎপন্ন হয়। টপিকের নাম লেখা হচ্ছে হল ক্রিয়া। তো ভাইয়া আমরা দুইটা কন্ডিশন দিয়ে এটা ব্যাখ্যা করবো। এক নাম্বার, আমরা মনে করলাম এখানে একটা পাত, বলতো হল ভোল্টেজের শুরুতে একটা পাতের কথা বলা হয়েছে, তাই না ভাইয়া? দেখো যে তড়িৎবাহী একটা পাত, তাই না ভাইয়া? একটা পাতকে বলতে এতক্ষণ আমরা পড়ছি একটা চার্জ নিয়ে, জাস্ট একটা চার্জ নিয়ে। এখন বড় একটা মনে করো এরকম একটা পাতের কথা বলছে না, এই যে হ্যাঁ, দেখো কোন তড়িৎবাহী পাতকে, তাই না ভাইয়া?
কি লিখছে? কোন তড়িৎবাহী পরিবাহীকে, হ্যাঁ আচ্ছা যাই হোক, এরকম একটা পাতের কথা বলছে আর কি। তো এই পাতটাকে যখন আমরা তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রে রাখবো তখন এখানে ভোল্টেজ উৎপন্ন হবে বলতেছে। আসো এটা কেমনে, তো এরকম একটা ছবি আঁকো ভাইয়া। আমরা মনে করলাম এই ডিরেকশন বরাবর আমরা কারেন্ট যাচ্ছে আই। সবাই একটু খেয়াল করো, এই ডিরেকশন বরাবর আমাদের কারেন্ট যাচ্ছে হচ্ছে আই। এখন ভাই খেয়াল করি, আর এই দিকে বলো তো ভাইয়া আদান বাহক হিসাবে আমরা ধনাত্মক চার্জকেও বিবেচনা করতে পারি, আদান বাহক হিসাবে ঋণাত্মক চার্জকে বিবেচনা করতে পারি। তাহলে আমরা ফার্স্টে আদান বাহক হিসাবে ধনাত্মক চার্জকে চিন্তা করতেছি। আদান বাহক হিসেবে ধনাত্মক আধান বিবেচনা করি, ধনাত্মক আধান বিবেচনা করি। সবাই একটু খেয়াল করো, আদান বাহক হিসাবে আমরা একটা ধনাত্মক আধানকে বিবেচনা করছি। তাহলে মাথায় রাখবা, কারেন্ট যেই দিকে যায় ধনাত্মক আধান সেই দিকে যায়। আর যদি ঋণাত্মক আধানকে আদান বাহক হিসেবে চিন্তা করো, কারেন্ট যেই দিকে যায় আদান বাহক তার উল্টা দিকে যায়। তাহলে আসো তো ভাইয়া, এই দিকে এই দিক বরাবর আমরা একটা পজিটিভ চার্জ নিলাম। তাহলে এই পজিটিভ চার্জটা এই দিকে মুভ করতেছে, হ্যাঁ পজিটিভ চার্জটা এই দিকে মুভ করতেছে। এবার এখানে আমরা একটা চুম্বক ক্ষেত্র দেখালাম ভাইয়া, সেই চুম্বক ক্ষেত্রটা আমরা মনে করলাম এখানে যে চুম্বক ক্ষেত্রটা আছে ভাইয়া, এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে মনে করলাম ভেতরের দিকে, ঠিক আছে? এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে মনে করলাম ভেতরের দিকে, এখানে একটা চুম্বক ক্ষেত্র আছে ভেতরের দিকে। এখন তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, এই চার্জটা একটা বল অনুভব করবে, সেটা কোন দিকে? কোন দিকে? এই যে দিকে দেখো, তাই না? ভেতরের দিকে যদি আমরা এই যে চুম্বক ক্ষেত্রটা ভেতরের দিকে, তাহলে আমাদের এই আঙ্গুলটা ছিল চুম্বক ক্ষেত্র, তাই না ভাইয়া? তাহলে এই আঙ্গুলটাকে এদিকে দিলাম, কারেন্ট এদিকে দিলাম, তাহলে এটা কোন দিকে বল অনুভব করবে? উপরের দিকে। তাহলে এই চার্জটা উপরের দিকে একটা বল অনুভব করবে। সবাই একটু খেয়াল করি, এই দিক বরাবর সে হচ্ছে একটা তড়িৎ বল অনুভব করবে। তাহলে আধানটি উপরের দিকে একটি চৌম্বক বল এফ এম অনুভব করবে। ভাই একটু খেয়াল করো, তাহলে আধানটা হচ্ছে উপরের দিকে একটা চুম্বক বল এফ এম অনুভব করবে। সবাই একটু খেয়াল করি, তাহলে বলো তো ভাইয়া, এখানে যত ধনাত্মক চার্জ আছে, আমরা তো এখানে একটা চার্জের জন্য দেখাইছি, মানে কারেন্ট যাওয়া মানে কি একটা ধনাত্মক চার্জ, পুরা পাত্তার মধ্যে কোটি কোটি পজিটিভ চার্জ আছে। এবার তুমি ভাইরা বলো তো, এই সবগুলা পজিটিভ চার্জ কোন দিকে বল লাভ করছে? উপরের দিকে। তাহলে বলো তো ভাইয়া, পজিটিভ চার্জ গুলা ধীরে ধীরে সবগুলা এসে এই প্রান্তে জমা হওয়া শুরু করবে। কারণ কি বলতো ভাইয়া, সকল পজিটিভ চার্জের উপরে তো কোন দিকে একটা বল লাভ করতেছে? উপরের দিকে। তাহলে সবগুলা পজিটিভ চার্জ এসে উপরের দিকে বল লাভ করবে। তাহলে লেখা হচ্ছে, এতে ধনাত্মক আধানগুলা পাতের উপরের প্রান্তে জমা হবে, ফলে ধনাত্মক আধানগুলো পাতের উপরের দিকে। ভাইয়া বলো তো, আকাশ থেকে কি এই ধনাত্মক আধানগুলো আসছে ভাই? অবশ্যই না, এই পাত থেকেই তো আসছে। তাহলে বলতো ধনাত্মক আধানগুলো উপরে চলে গেছে, এই কথা মানে নিচে কে আছে এখন? নেগেটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জগুলো আমাদের নিচে চলে আসছে দিকে, এবং ঋণাত্মক আধানগুলো পাতের নিচের দিকে জমা হবে। তাহলে খেয়াল করি ভাইয়া, ধনাত্মক আধানগুলা পাতের উপরের দিকে আর ঋণাত্মক আধানগুলা নিচের দিকে জমা হবে। এবার তুমি খেয়াল করো তো ভাইয়া, এইখানে আবার একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তোমরা পড়ছো ভাইয়া, তড়িৎ বলরেখা কোন দিকে কাজ করে? ধনাত্মক থেকে। তার মানে দেখো, এখানে যখন উপরের দিকে প্লাস 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 হয়ে গেছে, বলতো ব্যাটারির একটা প্রান্ত কি থাকে? প্লাস, আর একটা প্রান্ত কি?
তাহলে প্লাস আর মাইনাস থাকা মানে কি এখানে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে। তাহলে ভাইয়া উল্টা ডিরেকশনে দেখো আবার একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে, উল্টা ডিরেকশনে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে, উল্টা ডিরেকশনে একটা তড়িৎ ক্ষেত্র তৈরি হয়ে গেছে। এখন তুমি খেয়াল করো তো এই তড়িৎ ক্ষেত্রটা কি চাইবে, এখন সে কি চাইবে। ভাইয়া তোমরা যারা স্থির তড়িৎ পড়ো না ভাইয়া বলি, আর যারা পড়ছো তারা জানো ধনাত্মক চার্জ, এটা লেখার দরকার নাই ভাই, একটু বলি, ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে, তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে, তড়িৎ ক্ষেত্রের দিকে, যারা পড়ো নাই এটা হচ্ছে খাতার মার্জিনের এক কানা লিখে রাখো, ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে। আর যারা স্থির তড়িৎ পড়ছো তারা জানো লাভ করে, ধনাত্মক চার্জ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে। এটা মেইন লেখায় লেখার দরকার নাই, মার্জিনের এক কোণা দিয়ে লিখে রাখো। ধনাত্মক চার্জের বৈশিষ্ট্য হচ্ছে সে তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে। হ্যাঁ ভাইয়া, ধনাত্মক চার্জগুলো উপর উঠছে কারণ আমরা আধান বাহক হিসেবে এখন ধনাত্মক চার্জটাকে কনসিডার করতেছি, তাহলে বলটা এখন ধনাত্মক চার্জের উপর আসছে, যার কারণে ধনাত্মক গুলো উপর উঠে গেছে। বুঝছি ভাই? এবার আসো ভাইয়া একটু বুঝো ভাইয়া প্লিজ, বলতো এই ধনাত্মক চার্জটাকে তুমি মাত্র দেখলা তড়িৎ ক্ষেত্র ধাক্কায়, সরি চুম্বক ক্ষেত্র, চুম্বক বল প্রয়োগ করে কোথায় উঠায় ফেলছে। এখন তড়িৎ ক্ষেত্র কি করবে, এই চার্জটাকে কোন দিকে নিতে বলতে পারবা? ধনাত্মক চার্জ তড়িৎ ক্ষেত্রের দিকে বল লাভ করে, তাহলে তড়িৎ ক্ষেত্র কোন দিকে? নিচের দিকে। সে এবার চাইবে এই বলটাকে নামায় নিচে নামায় ফেলতে, তাহলে এই নিচের দিকে একটা তড়িৎ বল তৈরি হবে, দেখায় দাও এফ এ। তো তোমরা ওই যেখানে ছিল ওর নিচে লেখো, ফলে এখানে একটি নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়, নিম্নমুখী তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তাই ধনাত্মক চার্জটি নিচের দিকে একটি তড়িৎ বল অনুভব করে, তড়িৎ বল অনুভব করবে। তাই ধনাত্মক চার্জটা নিচের দিকে একটা তড়িৎ বল অনুভব করবে। বলতো দুইটা বল পরস্পর বিপরীত দিকে আছে। ভাই একটু খেয়াল করো তো ভাই, একটা পর্যায়ে এই বলটা আর এই বলটা সমান হয়ে যাবে, সাম্য অবস্থার সৃষ্টি হবে তখন, মানে চার্জটা উপরেও যাবে না আর কোথাও যাবে না, নিচেও যাবে না। তাহলে লেখো সাম্য অবস্থায়, সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় এফ এম ইকুয়াল হচ্ছে এফ ই। তাহলে সাম্য অবস্থায় তোমার চুম্বক বল, এটা মাথায় রাখতে হবে পরের ক্লাসের থিওরির জন্য, কালকে থিওরিতে এটা লাগবে। সাম্য অবস্থায় এফ এম আর এফ ইটা সমান হয়ে যাবে। যে মুহূর্তে সমান হবে ভাইয়া, এবার তুমি খেয়াল করো তো ভাইয়া, যে মুহূর্তে সমান হবে, তোমরা ছবিতে আইকো না, নষ্ট হয়ে যাবে ভাই, একটু দেখাই। যে মুহূর্তে সমান হবে ভাইয়া, ওই মুহূর্তে তুমি এখানে এই প্রাতে আর এই পাতে একটা ভোল্ট মিটার যুক্ত করে এখানে ভোল্টেজটা কত সেটা মাপতে পারবা। এই ভোল্টেজটাকে কি বলা হবে বলো তো ভাইয়া? হল ভোল্টেজ। অর্থাৎ সাম্য অবস্থা যে মুহূর্তে পায় উপরের আর নিচের ভোল্টেজটা কত, সেই ভোল্টেজটাকে কি বলা হয় ভাইয়া? হল ভোল্টেজ। তাহলে লেখো সাম্য অবস্থায়, নিচে লেখো সাম্য অবস্থায়, সাম্য অবস্থায় পাতের উপরের ও নিচের প্রান্তের, সাম্য অবস্থায় পাতের উপরের ও নিচের প্রান্তের বিভব পার্থক্যকে হল ভোল্টেজ বলে। সাম্য অবস্থায় পাতের উপরের ও নিচের প্রান্তের বিভব পার্থক্যকে হল ভোল্টেজ বলে। বুঝছি ভাই? আজকে আর টাইম নেই, যাই হোক আজকে ভাই একটা চার্জ দিয়ে ব্যাখ্যা করছি, প্লাস চার্জ দিয়ে, কালকে আমরা মাইনাস চার্জ দিয়ে ব্যাখ্যা করবো। ভাই রিকোয়েস্ট ভাইয়া, এই অধ্যায়ের পড়াটা তো দেখতে পাচ্ছ, ডিরেকশন বোঝাটা ইম্পর্টেন্ট। বুঝছি ভাইয়া? বিশেষ করে কোন দুইটা সূত্র বলতো ভাইয়া? ফ্লেমিং এর ডান হস্ত সূত্র আর কি বাম হস্ত সূত্র। বাসায় যায় এটা নিজের খাতায় ধরে ধরে আরেকবার করো, প্রবলেম হলে কালকে ক্লাসে শুরুতে বলে ভাইয়া কাছে যায় দেখায় দিব, কিন্তু একটু বুঝো, ঠিক আছে ভাই?